বন্ধুরা, এটা একটা সত্যি গল্প দিল্লি থেকে প্রয়াগরাজ যাওয়া ট্রেনের। যেখানে দিল্লি থেকে প্রয়াগরাজ যাওয়া ট্রেন নিউ দিল্লি জংশনের প্ল্যাটফর্ম নম্বর 1-এ দাঁড়িয়েছিল। ছাড়তে 5 মিনিট বাকি ছিল। এসি 2 টিয়ারের বগিতে প্রাইভেট ব্যাংকের ক্লার্ক রাঘব জানালার পাশের লোয়ার বার্থে বসেছিল। সামনের লোয়ার বার্থটা তখনও খালি ছিল। তার চোখ বারবার সামনের খালি বার্থের দিকে চলে যাচ্ছিল। কেন যেন সেই খালি জায়গাটা তাকে অদ্ভুতভাবে খচখচ করছিল। তখনই বগির দরজায় হট্টগোল হল। দুজন ইউনিফর্ম পরা পুলিশকর্মী ভেতরে ঢুকল। তাদের সঙ্গে আগে আগে এলো আইপিএসের খাকি ইউনিফর্মে একজন শক্তিশালী মহিলা। ট্রেন ছাড়ার ঘোষণা দূর থেকে ভেসে আসছিল। 5 মিনিট বাকি ছিল। মহিলা কোচের ভেতরে চোখ বুলিয়ে নিলেন, যেন কোনো নির্দিষ্ট জায়গা খুঁজছেন। তার হাতে একটা ফাইল ছিল। চালে আত্মবিশ্বাস ছিল এবং মুখে সেই শক্তি যা প্রায়ই ইউনিফর্মের সঙ্গে এসে যায়। মহিলা নিজের সিট নম্বর দেখে সোজা রাঘবের দিকে এগিয়ে এলেন। তিনি ঠিক তার সামনের লোয়ার বার্থের কাছে এসে থামলেন। মহিলা নিজের ছোট ব্যাগটা ওপরে রাখলেন। ফাইল বের করে ঠিক রাঘবের সামনের লোয়ার বার্থে বসে পড়লেন। এখন দুজন মুখোমুখি, কিন্তু রাঘব মাথা নিচু করে নিজের ফাইল পড়ছিল। ঠিক তখনই দুজন পুলিশকর্মী মহিলাকে স্যালিউট ঠুকে হ্যাপি জার্নি বলে চলে গেল। তখনই রাঘব মাথা তুলল এবং সেই মুহূর্তে যেন তার ভেতরে কিছু থেমে গেল। সেই মুখ, সেই চোখ, কিন্তু এখন আর সেই মানুষটা নেই। মীরা মিশ্র তার স্ত্রী নয়, তার তালাকপ্রাপ্ত স্ত্রী, এখন একজন আইপিএস অফিসার। তাকে মনে হলো যেন কেউ হঠাৎ তার পুরনো জীবনটা তার সামনে রেখে দিয়েছে, বিনা প্রশ্নে, বিনা সতর্কতায়। মীরার ইউনিফর্ম একদম পরিপাটি ছিল, কাঁধে তারকা, মুখে আত্মবিশ্বাস এবং বসার ভঙ্গিতে সেই একই কর্তৃত্ব। তিনি বসেই ফাইল খুললেন, যেন সামনে বসা লোকটার তার কাছে কোনো মানে নেই। রাঘব তাকে দেখছিল, এবার চোখ সরানোর চেষ্টাও করল না। 8 বছর, 8 বছরে মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু যখন কেউ ঠিক সামনে এসে বসে তখন সব কিছু একসঙ্গে ফিরে আসে। কণ্ঠস্বর, ঝগড়া, চুপচাপ থাকা আর সেই সিদ্ধান্তগুলো যার ভার আজও কাঁধে ছিল। মীরা ফাইল থেকে মাথা তুললেন। তার চোখ সোজা রাঘবের সঙ্গে ধাক্কা খেল। এক মুহূর্তের জন্য তার চোখে চেনার হালকা চমক দেখা গেল এবং পরের মুহূর্তেই তা নিভে গেল। মুখ আবার শক্ত হয়ে গেল, যেন কোনো পুরনো কেসের ফাইল বন্ধ করে দিয়েছেন। কেমন আছো? না, কোনো প্রশ্ন নেই, শুধু দুজনের মাঝে ছড়িয়ে থাকা একটা ভারী নীরবতা, যা এসি বগির ঠান্ডা হাওয়ার চেয়েও বেশি খচখচ করছিল। রাঘবের ভেতরে কিছু একটা কষে গেল। সে জানত এই সাক্ষাৎ কাকতলীয় নয়। জীবন তাকে আবার সেই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, যার থেকে সে বছরের পর বছর পালিয়ে বেরিয়েছে। মীরা প্রথমবার কথা বললেন। কণ্ঠে কোনো ভাব ছিল না, শুধু আনুষ্ঠানিকতা ছিল। আপনি এই কোচেই? রাঘব হালকাভাবে মাথা নাড়ল। কিছু বলার দরকার মনে হলো না। মীরা চারদিকে চোখ বুলিয়ে নিলেন। তারপর হালকা হাসি এলো, কিন্তু সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছল না। ভালোই হয়েছে, তিনি বললেন। কিছু মানুষ ওপরে উঠেই আসে। বাক্যটা ছোট ছিল, কিন্তু তার মধ্যে বছরের পর বছরের ফারাক লুকিয়েছিল। রাঘব প্রথমবার তাকে সোজা দেখে শান্ত স্বরে বলল, ওপরে নয়, ডিউটি আছে। ব্যাস, এতটুকুই। কোনো ব্যাখ্যা নেই, কোনো অভিযোগ নেই। মীরা তাকে মন দিয়ে দেখলেন। সাধারণ পোশাক, কোনো দামি ঘড়ি নেই, সেই পুরনো শান্তি। হয়তো তিনি আশা করেছিলেন রাঘব বদলে গেছে, অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু সে বদলায়নি। আর হয়তো এটাই সবচেয়ে বেশি খচখচ করছিল। মীরা ফাইল বন্ধ করলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তাহলে ব্যাংকেই আছো? হ্যাঁ, রাঘব বলল। এই একটা শব্দেই পুরো জীবন ছিল, সেই জীবন যা থেমে যায়নি, শুধু দ্রুত হয়নি। ট্রেনের বাইরে প্ল্যাটফর্ম ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছিল। শেষ সিটির আওয়াজ কাছে আসছিল। বগিতে এখন নিস্তব্ধতা বেড়ে গিয়েছিল। দুজনেই একই কোচে, মুখোমুখি, কিন্তু মাঝখানে 8 বছরের ফাঁক দাঁড়িয়েছিল। মীরা হঠাৎ বললেন, আমি শুনেছি তুমি অনেক পিছিয়ে পড়েছ। রাঘবের মুখে কোনো ভাঁজ পড়ল না, তার কণ্ঠ স্থির ছিল। পিছিয়ে নয়, সে বলল, বরং যেখানে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে ঠিক সেখানেই থেমে আছি। মীরা প্রথমবার অস্বস্তি বোধ করলেন। তিনি চোখ ফিরিয়ে নিলেন। হয়তো প্রথমবার তার এই অনুভূতি হল যে এগিয়ে যাওয়া সবসময় জয় নয়। ট্রেন ছাড়ার শেষ সিটি বাজল। চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করল। প্ল্যাটফর্ম পিছনে সরে যেতে লাগল। রাঘব জানালা দিয়ে বাইরে দেখল, তারপর ধীরে ধীরে সামনে বসা মীরার দিকে চোখ তুলল। এখন তার স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই যাত্রা শুধু শহর বদলানোর নয়, এটা সেই সিদ্ধান্তগুলোতে ফিরে যাওয়ার যাত্রা যার থেকে দুজনেই পালিয়ে এসেছে। আর রাঘব বুঝে গেল, এই যাত্রা শুধু প্রয়াগরাজ পর্যন্ত যাবে না। খ্যার বন্ধুরা, ট্রেন ততক্ষণে রাফতার ধরে ফেলেছিল আর প্ল্যাটফর্ম অনেক পিছনে পড়ে গিয়েছিল।
রাঘবের মনে হল যেন এখন পিছনে ফেরার কোনো রাস্তা আর বাকি নেই। বগির লাইট হালকা মৃদু হয়ে গিয়েছিল, আর বাইরে শুধু অন্ধকার ছিল। মীরা এখন আর ফাইল পড়ছিলেন না, তিনি সেটা বন্ধ করে পাশে রেখে দিয়েছিলেন। হয়তো তারও বোঝা হয়ে গিয়েছিল যে কিছু ফাইল পড়ে নয়, খুলে ভয় দেখায়। রাঘব কোনো উদ্যোগ নিল না। সে জানত যদি আজ কিছু বলে তাহলে কথা সারফেসে থামবে না। কিছুক্ষণ পর মীরাই চুপচাপ ভাঙলেন। তার কণ্ঠে আদেশ ছিল না, কিন্তু সেই পুরনো দৃঢ়তা ছিল। তুমি এখনও এমনই আছো, তিনি বললেন, যেন কোনো পুরনো নোট জোর করে পড়ছেন। রাঘব তার দিকে তাকালো আর বলল, তুমি অনেক বদলে গেছ। এতে তীর ছিল না, শুধু সত্যি ছিল। মীরা হালকা শ্বাস ছাড়লেন। বদলাতে হয়, তিনি বললেন, নইলে মানুষ পিষে ফেলে। রাঘব কোনো জবাব দিল না। সে জানত মীরা যাদের কথা বলছেন তাদের মধ্যে সেও কোথাও না কোথাও ছিল। মীরা হঠাৎ জিজ্ঞাসা করলেন, তোমার মনে আছে যখন আমার ট্রেনিং শুরু হয়েছিল? রাঘবের মনে ছিল, কিন্তু সে মাথা নেড়ে শুধু বলল, মনে আছে। মীরার চোখে হালকা চমক এলো। সেদিন তুমি বলেছিলে, যাই বানি না কেন, ঘর সেই থাকবে। রাঘব জানালার দিকে তাকাল। ঘর সেই ছিল। সে বলল, তুমি বদলে গিয়েছিলে। মীরা প্রথমবার চুপ হয়ে গেলেন। হয়তো তিনি এমন জবাব আশা করেননি। কিছুক্ষণ পর তিনি ধীর স্বরে বললেন, আইপিএস হওয়ার পর প্রতিদিন আমাকে মনে করিয়ে দেওয়া হতো যে আমি এখন সাধারণ নই। রাঘব তার দিকে তাকাল আর বলল, আর সেই দিন থেকে তুমি আমাকে সাধারণ ভাবতে শুরু করলে। মীরা কিছু বললেন না, কিন্তু তার আঙুলগুলো পরস্পর জড়িয়ে গেল। রাঘব আরও বলে চলল, আমি কখনো তোমার উন্নতি থেকে ভয় পাইনি। আমার ভয় ছিল এই যে তোমার আর আমার দরকারই পড়বে না। মীরা মাথা নিচু করে ফেললেন। তিনি প্রথমবার অস্বস্তিতে পড়লেন। তুমি বোঝো না, তিনি বললেন, আমার দুনিয়া বদলে গিয়েছিল। রাঘব শান্ত স্বরে বলল, দুনিয়া বদলালে রিশটা ভাঙে না, অহংকারে ভাঙে। মীরা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। হয়তো এই শব্দটা তাকে খুব খচখচ করল। অহংকার? তিনি আবার বললেন, তোমার মনে হয় আমি অহংকারে তালাক নিয়েছি? রাঘব বিনা দ্বিধায় বলল, না, তুমি অহংকারে একা ছেড়ে দিয়েছিলে। এটা প্রথমবার ছিল যখন সে এত স্পষ্ট করে বলল। বগিতে নিস্তব্ধতা নেমে এলো। ট্রেনের আওয়াজ আরও জোরালো লাগতে লাগল। মীরার চোখে কিছু একটা ভাঙতে দেখা গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তোমাকে জানা আছে, তিনি বললেন, আমার প্রত্যেক সিদ্ধান্তকে মানুষ সঠিক বলত। রাঘব তার দিকে তাকাল, কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি যে সেই সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। মীরা গভীর শ্বাস নিলেন। যখন আমি তালাকের কাগজ দিয়েছিলাম, তুমি আমাকে কেন থামাওনি? রাঘব তাৎক্ষণিক জবাব দিল না। কিছুক্ষণ পর বলল, কারণ আমি তোমাকে জোর করে থামাতে চাইনি। রিশতা যদি আদিশে চলে তাহলে সেটা রিশতা থাকে না। মীরার চোখ ভরে এলো, কিন্তু তিনি কাঁদলেন না। রাঘব বলল, তোমার সবসময় মনে হতো আমি পিছিয়ে পড়েছি। সত্যি এটা যে আমি ঠিক সেখানেই দাঁড়িয়েছিলাম যেখান থেকে তুমি এগিয়ে গিয়েছিলে। মীরা ধীরে বললেন, আর আমার মনে হয়েছিল আমি জিতে গেছি। রাঘব তার কথা শেষ করল, কিন্তু আজ তোমার মনে হচ্ছে কিছু একটা ছুটে গেছে। মীরা প্রথমবার স্বীকার করলেন। শুধু একটা শব্দ, ছোট কিন্তু ভারী। তিনি বললেন, পদ। পদ আমাকে উঁচু করেছে, কিন্তু ঘর খালি রয়ে গেছে। রাঘব কোনো সহানুভূতি দেখাল না। সে শুধু বলল, ঘর খালি হয় যখন মানুষ ভরতে ভুলে যায়। ট্রেন পরের স্টেশনের দিকে এগোচ্ছিল। বাইরে কোথাও দূরে আলো দেখা যাচ্ছিল। মীরা হঠাৎ বললেন, যদি আজ আমি সেই মীরা হতাম তাহলে হয়তো এই বাক্যটা পুরো করতে পারতাম না। রাঘব তার দিকে তাকালো। তাহলে হয়তো আজ এই কথোপকথন হতো না, সে বলল। মীরা মাথা নাড়লেন। হয়তো, তিনি বললেন, তারপর ধীরে যোগ করলেন, কিন্তু আজ এই কথোপকথন জরুরি। রাঘবের প্রথমবার মনে হল এটা শুধু মুখোমুখি হওয়া নয়, আত্মমন্থন। মীরা বললেন, আমি তোমাকে ছাড়িনি, আমি নিজেকে বেছে নিয়েছিলাম। রাঘব জবাব দিল, আর আমি তোমাকে থামাইনি, কারণ আমি তোমার স্বাধীনতা বেছে নিয়েছিলাম। দুজনেই চুপ হয়ে গেল, কিন্তু এই চুপচাপ আগের মতো ছিল না। এতে প্রশ্ন ছিল, জবাব ছিল, আর কিছু অসমাপ্ত সিদ্ধান্তও ছিল। রাঘব বুঝে গেল যে এই যাত্রা এখন শুধু অতীতের কথা নয়, এটা কোনো নতুন মোড়ের দিকে এগোচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে মীরা সেই কথাটা বলে ফেললেন যা রাঘবের পুরো চিন্তা হিলিয়ে দিল। যদি আমি ভুল করে থাকি, তাহলে কি সেটা সংশোধন করা যায়? মীরার এই প্রশ্ন বগিতে গুঞ্জরিত হতে লাগল, কিন্তু রাঘব তাৎক্ষণিক কোনো জবাব দিল না। ট্রেন তার লয়ে ছুটছিল, যেন এই প্রশ্নের তার কোনো পরোয়া নেই। রাঘব জানালা দিয়ে বাইরে দেখল,
বাইরে অন্ধকার ছিল, কিন্তু দূর দূর পর্যন্ত ছড়ানো রেল লাইন স্পষ্ট দেখা যাচ্ছিল। তার মনে হল জীবনও ঠিক এমনই, রাস্তা স্পষ্ট দেখা যায়, কিন্তু দিক বেছে নেওয়া কঠিন হয়। মীরার চোখ রাঘবের ওপর স্থির ছিল। তিনি হ্যাঁ বা নার খোঁজ করছিলেন না, বরং জানতে চাইছিলেন যে সামনে বসা লোকটা আজও সেই একই আছে নাকি বদলে গেছে। রাঘব গভীর শ্বাস নিল। ভুল সংশোধন করা যায়, সে বলল, কিন্তু প্রতিবার সবকিছু আগের মতো হয় না। তার কণ্ঠে না অভিযোগ ছিল, না আশাও ছিল, শুধু সত্যি ছিল। মীরা মাথা নিচু করে ফেললেন। আমার আগে মনে হয়েছিল সময় সব ঠিক করে দেবে, তিনি বললেন। সময় অভ্যাস শেখায়, রাঘব জবাব দিল, ন্যায়বিচার নয়। এই কথা মীরাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল। তিনি বুঝে গেলেন যে রাঘব আর সেই মোড়ে নেই যেখানে ভাবাবেগ দিয়ে সিদ্ধান্ত বদলানো যায়। কিছুক্ষণ দুজনেই চুপ রইল। তারপর মীরা বললেন, তোমাকে জানা আছে তালাকের পর মানুষ আমাকে কি বলতো? রাঘব তার দিকে তাকাল। কি? মীরা হালকা তিক্ততার সঙ্গে বললেন, যে আমি ঠিক করেছি, আমি এগিয়ে গেছি, এমন রিশতা পিছু টানে। রাঘব শান্ত স্বরে জিজ্ঞাসা করল, আর তুমি সবার কথা মেনে নিলে? মীরা জবাব দিলেন, কারণ সবাই একই কথা বলছিল। রাঘব ধীরে বলল, ভিড় প্রায়ই সঠিক হয় না, ভিড় বেশি হয়। মীরা প্রথমবার হালকা হাসলেন, কিন্তু সেই হাসিও টিকল না। হয়তো, তিনি বললেন, কিন্তু সেই সময় আমার মনে হয়েছিল আমি যদি দুর্বল হয়ে পড়ি। রাঘব তার দিকে তাকাল। দুর্বলতা রিশতা নিভিয়ে রাখায় নয়, সে বলল, দুর্বলতা রিশতা ছেড়ে দেওয়ায় হয়। মীরা তার কথা কাটতে চাইলেন, কিন্তু থেমে গেলেন। তিনি বুঝছিলেন যে রাঘব কোনো জয়ের খোঁজে নেই, সে শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। তিনি বললেন, তোমার কখনো একাকিত্ব অনুভব হয়নি? রাঘব তাৎক্ষণিক জবাব দিল না। কিছুক্ষণ পর বলল, হয়েছে, কিন্তু আমি তাকে কারণ হতে দেইনি যে আমি নিজেকে বদলে ফেলি। মীরা জিজ্ঞাসা করলেন, কখনো রাগ হয়নি? রাঘব মাথা নাড়ল। হয়েছে, সে বলল, কিন্তু আমি তাকে অভ্যাসও দেইনি। মীরার এই অনুভূতি হল যে রাঘবের এই শান্তি কোনো বাধ্যতা নয়, বরং বেছে নেওয়া পথ। ট্রেন একটা ছোট স্টেশনে ধীর হয়ে এলো। কিছু লোক উঠল, কিছু নামল। বগিতে একটু হট্টগোল হল, তারপর আবার শান্তি নেমে এলো। মীরা হঠাৎ বললেন, যদি আজ আমি মাফ চাই, তাহলে কি? তিনি বাক্যটা শেষ করলেন না। রাঘব তার দিকে তাকাল। মাফ চাওয়ায় বোঝা হালকা হয়, সে বলল, কিন্তু যা গেছে তা ফিরে আসে না। মীরার চোখ ভরে এলো। আমি ভেবেছিলাম আমি মজবুত হয়ে গেছি, তিনি বললেন। তুমি মজবুত হয়েছ, রাঘব জবাব দিল, কিন্তু হয়তো মানুষ থাকতে ভুলে গেছ। এই কথা কড়া ছিল, কিন্তু মীরা এটা অস্বীকার করলেন না। তিনি ধীরে বললেন, আমি এখনও শিখতে পারি। রাঘব প্রথমবার তার কথায় থেমে ভাবল। শেখা তখনই কাজে লাগে, সে বলল, যখন বদলানোর জায়গাও থাকে। মীরা তার দিকে তাকালেন আর জিজ্ঞাসা করলেন, আর যদি জায়গা থাকে? রাঘব বলল, তাহলে শর্ত থাকবে। মীরা চমকে উঠলেন। শর্ত? রাঘব মাথা নাড়ল। সমানতা। সে বলল, পদ বাইরে থাকবে, রিশতা ভেতরে। মীরা কিছু বললেন না, কিন্তু তার মুখ থেকে স্পষ্ট ছিল যে এটা তার জন্য সহজ নয়। ট্রেনের আওয়াজ আবার জোরালো হল। বাইরে রাত আরও গভীর হয়ে গিয়েছিল। মীরা ধীরে বললেন, তুমি বদলে গেছ। রাঘব হেসে বলল, না, আমি সেই আছি, তুমি প্রথমবার আমাকে দেখছ। মীরা জানালার দিকে তাকালেন। হয়তো তিনি প্রথমবার বুঝছিলেন যে এগিয়ে যাওয়া সব সময় এগিয়ে যাওয়া নয়। কিছুক্ষণ পর তিনি বললেন, আমি ভেবেছিলাম তুমি আমার কাছে প্রশ্ন করবে। রাঘব জবাব দিল, আমি প্রশ্ন অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। মীরা জিজ্ঞাসা করলেন, তাহলে আজ? রাঘব বলল, আজ জবাব জরুরি। মীরা গভীর শ্বাস নিলেন। যদি আমি বলি আমি আবার শুরু করতে চাই? তিনি বললেন। এটা সোজা প্রশ্ন ছিল। রাঘব তার দিকে তাকাল। তার চোখে না তাড়াহুড়ো ছিল না ভয়ও ছিল। শুরু তখনই হয়, সে বলল, যখন পুরনো শেষ হয়ে যায়। মীরা বললেন, তাহলে কি আমাদের মাঝে সব শেষ হয়ে গেছে? রাঘব জবাব দিল, না, কিন্তু যেমনটা তুমি চাও তেমনও আর নেই। ট্রেন পরের বড় স্টেশনের দিকে এগোচ্ছিল। লাউডস্পিকারের আওয়াজ দূর থেকে আসতে লাগল। মীরা অনুভব করলেন যে এই যাত্রা এখন কোনো সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।
আর তখনই মীরা সেই কথাটা বললেন, যা এবার শুধু প্রশ্ন নয়, একটা প্রস্তাব ছিল। যদি আমি আমার কুর্সি থেকে আগে তোমাকে বেছে নিই, তাহলে কি তুমি আমার সঙ্গে আবার চলতে পারবে? মীরার কণ্ঠ এবার না অফিসারের ছিল, না কোনো জয়ের। তাতে ক্লান্তি ছিল, আর হয়তো ভেঙে পড়া আশাও ছিল। রাঘব তার দিকে তাকাল, কিন্তু জবাব দেওয়ার তাড়াহুড়ো করল না। ট্রেন একটা স্থির রফতারে এগোচ্ছিল, যেন তার জানা আছে যে কিছু সিদ্ধান্তের জন্য সময় লাগে। রাঘব জানালার বাইরে উঠে আসা আলোগুলো দেখল, আর তারপর আবার মীরার দিকে চোখ ফিরিয়ে আনল। চলতে পারা আর চলা, সে শান্ত স্বরে বলল, দুটো আলাদা কথা। মীরা তার কথা বোঝার চেষ্টা করলেন। রাঘব আরও বলল, আমি কারো পিছনে চলি না, আর কারো আগেও না। মীরা মাথা নিচু করলেন। তার এই অনুভূতি হল যে এই সেই লোকটা যে কখনো গলা উঁচু করেনি, কিন্তু আজ তার প্রত্যেক কথা ভারী ছিল। মীরা বললেন, আমি পিছনে চলতে বলছি না। রাঘব তাৎক্ষণিক জবাব দিল না। সে জিজ্ঞাসা করল, তাহলে সমানতা স্বীকার করো? মীরার আঙুলগুলো পরস্পর জড়িয়ে গেল। সমানতা, এই শব্দটা তাকে নতুনভাবে ভয় দেখাতে লাগল। পদ, আদেশ, পরিচয় এসব ছাড়া তিনি নিজেকে পরখ করছিলেন। হ্যাঁ, তিনি বললেন, যদি এটাই রাস্তা হয়। রাঘব মাথা নাড়ল। রাস্তা নয়, সে বলল, শর্ত। মীরা তার দিকে তাকালেন। কোন শর্ত? রাঘব একটা শব্দ স্পষ্ট করে বলল, ঘরে কোনো কুর্সি চলবে না। বাইরে তুমি অফিসার, ভেতরে মানুষ। মীরা গভীর শ্বাস নিলেন। তার জন্য সহজ ছিল না, কিন্তু তিনি মানাও করলেন না। ট্রেন একটা বড় স্টেশনে থামল। দরজা খুলল, কিছু লোক নামল, কিছু উঠল। শোর একটু বেড়ে গেল, তারপর আবার শান্তি নেমে এলো। মীরার মনে হল যেন এই থামা তার ভেতরেও এসেছে। তিনি বললেন, লোকে কি বলবে? রাঘব বিনা ভেবে বলল, লোকে সবসময় বলে, প্রশ্ন হল আমরা কি শুনি। মীরা প্রথমবার স্বীকার করলেন, আমার ভয় লাগে। রাঘব তার দিকে তাকাল। আমারও লাগত, সে বলল, কিন্তু ভয়ের ভরসায় রিশতা চলে না। মীরা জিজ্ঞাসা করলেন, তাহলে কিসের ভরসায়? রাঘব জবাব দিল, সম্মানের। এই শব্দ মীরার কাছে নতুন ছিল না, কিন্তু আজ তার অর্থ বদলে গিয়েছিল। মীরা বললেন, যদি আমি আবার সেই ভুল করে বসি? রাঘব শান্ত স্বরে বলল, তাহলে আমি চুপ থাকব না। মীরা চমকে উঠলেন আর জিজ্ঞাসা করলেন। রাঘব বলল, আর তুমি শুনবে। এটা কোনো ধমক ছিল না, শুধু একটা স্পষ্ট সীমা ছিল। মীরা ধীরে মাথা নাড়লেন। কিছুক্ষণ দুজনেই চুপ রইল। তারপর মীরা জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার ওপর ভরসা করতে পারবে? রাঘব তার চোখে তাকাল। ভরসা চাওয়া যায় না, সে বলল, কামানো যায়। মীরা এটা স্বীকার করলেন। তার প্রথমবার মনে হল এই যাত্রা তাকে নিজের কাছে নিয়ে আসছে, কোনো পদের কাছে নয়। ট্রেন আবার চলতে শুরু করল। রাত এখন গভীর হয়ে গিয়েছিল। বগির আলোয় মীরার মুখ বদলানো লাগছিল, কম কঠোর, বেশি মানবিক। তিনি বললেন, যদি আমি আজ সব ছেড়ে দিই তাহলে? রাঘব মাথা নাড়ল। কাউকে কিছু ছাড়তে বলিনি, সে বলল, শুধু ভারসাম্য শিখতে বলেছি। মীরা হাসার চেষ্টা করলেন। তুমি সবসময় এমনই বলতে। রাঘব বলল, না, আগে আমি কম বলতাম। মীরা বুঝে গেলেন যে এটা অভিযোগ নয়, শিক্ষা। তিনি বললেন, আমার সময় লাগবে। রাঘব জবাব দিল, সময় পাওয়া যায়, কিন্তু দিক এখনই ঠিক হয়। মীরা তার কথাকে গুরুত্ব দিয়ে নিলেন। তাহলে দিক কি? তিনি জিজ্ঞাসা করলেন। রাঘব বলল, প্রথমে বন্ধু, তারপর সঙ্গী, আর যদি সব ঠিক থাকে তাহলে রিশতা। মীরা আশ্চর্য হয়ে তাকালেন। আবার বিয়ে? রাঘব বলল, তাড়াহুড়ো নয়, ঠিক হলে। মীরা জানালা দিয়ে বাইরে তাকালেন। স্টেশনগুলো দূরে পড়ে গিয়েছিল। তিনি বললেন, তোমার মনে হয় আমরা পারব? রাঘব বলল, পারা পরের কথা, চেষ্টা সৎ হওয়া উচিত। মীরা মাথা নাড়লেন। তিনি বুঝে গিয়েছিলেন যে আজ কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু একটা দিক ঠিক হয়ে গেছে। লাউডস্পিকারে পরের স্টেশনের ঘোষণা হলো। মীরা বললেন, আমার কয়েকদিন লাগবে। রাঘব বলল, নাও। এটা একটা শব্দ ছিল, কিন্তু তার পিছনে ভরসার জায়গা ছিল। মীরা প্রথমবার স্বস্তির শ্বাস ফেললেন। তিনি বললেন, ধন্যবাদ। রাঘব হেসে বলল, এখনও বলো না। ট্রেন এগিয়ে চলতে লাগল। দুজনেই নিজ নিজ চিন্তায় ডুবে গেল। মীরা জানতেন যে এই প্রস্তাব এখন শুধু শব্দ নয়, আর রাঘব জানত যে সে আজ নিজের আত্মসম্মানের সঙ্গে আফসোস করেনি। আর তখনই মীরা ধীরে বললেন, যদি আমি কাল আমার মা বাবার সঙ্গে এই কথা বলি, তাহলে কি তুমি আমার সঙ্গে দাঁড়াবে? মীরা এই প্রশ্ন খুব ধীরে জিজ্ঞাসা করেছিলেন,
কিন্তু সেই কণ্ঠে ঝিঁঝি ছিল না। এটা কোনো অফিসারের আদেশ ছিল না, বরং একজন মেয়ে আর একজন নারীর সত্যিকারের চিন্তা ছিল। রাঘব তার দিকে তাকালো। এবার তার চোখে কোনো দ্বিধা ছিল না। আমি সঙ্গে দাঁড়াবো, সে বলল, কিন্তু তোমার পিছনে নয়, তোমার সমানে। মীরা স্বস্তির শ্বাস ফেললেন। হয়তো প্রথমবার তার মনে হলো যে তিনি একা নন। ট্রেন তার গতিতে এগোচ্ছিল, আর রাত এখন অর্ধেকের বেশি কেটে গিয়েছিল। দুজনের মাঝে কথা থেমে গেল, কিন্তু এই থামা খালি ছিল না, এতে ভরসা ছিল। সেই ভরসা যা শব্দের চেয়ে চুপচাপে বেশি বাড়ে। পরের সকালে ট্রেন প্রয়াগরাজ পৌঁছানোর আগে হট্টগোল শুরু হয়ে গিয়েছিল। মীরা নিজের ফাইলগুলো গুছিয়ে নিলেন, রাঘবও নিজের ব্যাগ তুলে নিল। প্ল্যাটফর্ম কাছে আসছিল, আর সঙ্গে একটা নতুন প্রশ্ন, এখন এগিয়ে কি? ট্রেন থামল, লোকজন নামতে লাগল। মীরা আর রাঘবও নামল, কিন্তু এবার আলাদা দিকে গেল না, কয়েক পা একসঙ্গে চলল। স্টেশনের বাইরে মীরা বললেন, আমি সোজা বাড়ি যাব। রাঘব মাথা নাড়ল, আমি ব্যাংকের কাজ সেরে ফিরব। দুজনেই জানত যে এই বিদায় পুরনো মতো নয়, এতে দূরত্ব নেই, অপেক্ষা আছে। মীরা যেতে যেতে বললেন, আমি ফোন করব। রাঘব জবাব দিল, আমি ধরব। পরের কয়েকদিন সহজ ছিল না। মীরার বাড়িতে প্রশ্ন উঠল, আশ্চর্যও হল, রাগও হল। মা বাবা বুঝতে পারছিলেন না যে একজন অফিসার হয়ে তিনি কেন পুরনো রিশতার কথা বলছেন। মীরা প্রথমবার উঁচু গলা না করে, তর্ক না করে শুধু সত্যি রাখলেন। তিনি বললেন যে পদ তাকে পরিচয় দেয়, কিন্তু রিশতা তাকে মানুষ বানায়। এটা বলা সহজ ছিল না, কিন্তু তিনি বললেন। ওদিকে রাঘবও নিজের বাড়িতে স্পষ্ট কথা রাখল। সে কাউকে দোষ দিল না, শুধু বলল যে যদি রিশতা আবার হয় তাহলে সমানতার উপর হবে, না ঝোঁক থাকবে না চাপ থাকবে। কিছু লোক টোকা দিল, কিছু বোঝালো, কিন্তু রাঘব শান্ত রইল। তার জানা ছিল যে এই সিদ্ধান্ত কাউকে খুশি করার জন্য নয়। হপ্তাখানেক পর এক সন্ধ্যায় মীরা ফোন করলেন। কণ্ঠ স্থির ছিল। মা বাবা মেনে নিয়েছেন, তিনি বললেন। রাঘব কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করল, আর তুমি? মীরা বিনা থামায় বললেন, আমিও। এই একটা শব্দের দৃঢ়তা ছিল, ভাবাবেগ নয়। রাঘব বলল, তাহলে দেখা করি। দেখা সাধাসিধেভাবে হল, কোনো বড় রেস্তোরাঁ নয়, কোনো দেখানো নয়, একটা শান্ত জায়গা যেখানে কথা হতে পারে। দুজনেই ঠিক করল যে বিয়ে হবে, কিন্তু শোর ছাড়া, না মিডিয়া না আত্মীয় স্বজনের ভিড়, শুধু কয়েকজন যারা দুজনকেই চেনে। এই সিদ্ধান্ত সমানতা থেকে হল। বিয়ের দিন মীরা ইউনিফর্ম পরেননি, সাধারণ পোশাক ছিল, মুখে হালকা ঘাবড়ে যাওয়া আর চোখে সুকুন। রাঘবও তেমনই ছিল, না বেশি উৎসাহী না ভয় পাওয়া। দুজনেই জানত যে এটা নতুন শুরু, পুরনো গল্পের পুনরাবৃত্তি নয়। ফেরা হলো, কথা বলা হলো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই মুহূর্ত যখন দুজনে একে অপরের চোখে তাকালো। তাতে প্রতিশ্রুতি ছিল না, বোঝাপড়া ছিল। এই বিয়ে কোনো জয়ের উৎসব ছিল না, বরং দুই মানুষের সম্মতি ছিল যে তারা একসঙ্গে চলতে চায়, সমান। বিয়ের পর জীবন হঠাৎ সহজ হয়ে যায়নি। মতভেদ এলো, ক্লান্তিও এলো, কিন্তু এবার কথা লুকানো হল না। মীরা শিখলেন যে প্রত্যেক আদেশ জরুরি নয়। রাঘব শিখল যে প্রত্যেক চুপচাপ সঠিক নয়। দুজনেই মাঝের রাস্তা বেছে নিল, সম্মানের। এক সন্ধ্যায় মীরা বললেন, আজ অফিসে কেউ জিজ্ঞাসা করল, তুমি আবার বিয়ে করলে কেন? রাঘব জিজ্ঞাসা করল, তুমি কি বললে? মীরা হাসলেন, আমি বললাম, কারণ প্রথমবার আমি সঠিক কারণে সিদ্ধান্ত নিয়েছি। রাঘব মাথা নাড়ল। তার মনে হল হয়তো এটাই জয়। সময়ের সঙ্গে লোকজনও বুঝতে লাগল। কেউ কেউ বুঝল না, কিন্তু তাতে কিছু যায় আসে না। মীরা এখনও আইপিএস, কিন্তু ঘরে শুধু মীরা। রাঘব এখনও ব্যাংক ক্লার্ক, কিন্তু তার পরিচয় শুধু তাই নয়। দুজনে মিলে এমন একটা ঘর বানালো যেখানে পদ দরজার বাইরে নেমে যায়। এক রাতে মীরা বললেন, যদি আমি আবার সেই হয়ে যাই? রাঘব হেসে বলল, তাহলে আমি আবার সেই থাকব যে সত্যি বলে। মীরা হেসে বললেন, আর আমি শুনব। এটা মজা ছিল না, বোঝাপড়া ছিল। গল্প এখানে শেষ হয় না, কিন্তু এখানেই থামে। কারণ এটা কোনো অফিসারের গল্প নয়, কোনো পদের গল্প নয়, বরং দুই মানুষের গল্প যারা ভেঙেছে, ছড়িয়েছে আর তারপর বোঝাপড়ার সঙ্গে জুড়েছে। আর হয়তো এটাই শিক্ষা ছিল। উন্নতি মানুষকে উঁচু করুক, রিশতাকে ছোট না করুক। আর যদি ভুল স্বীকার করে নেওয়া যায়,
তাহলে ভাঙা রিশতাও আবার শ্বাস নিতে পারে। এখন একটু সৎভাবে নিজের কাছে জিজ্ঞাসা করো, যদি তোমার স্ত্রী তোমার থেকে অনেক এগিয়ে যায়, অনেক শক্তিশালী হয়ে যায়, তাহলে কি তুমি তার সম্মান করতে পারবে, নাকি তোমার অহংকার আড়ালে আসবে? আর যদি তুমি স্ত্রী হও, তাহলে কি তোমার পদ আর সাফল্যের ওপরে তোমার রিশটাকে রাখতে পারবে, নাকি বলে দেবে যে এখন স্বামী লেভেলের নেই? যদি ভুল তোমার হয় আর সামনের লোকটা আজও তোমার অপেক্ষায় থাকে, তাহলে কি তুমি ঝুঁকে মাফ চাইতে পারবে, নাকি সমাজের কথা তোমাকে থামিয়ে দেবে? এখন তুমি বলো, এই গল্পে ভুল বেশি কার ছিল, রাঘবের না মীরার? যদি তুমি রাঘবের জায়গায় থাকতে, তাহলে কি মীরাকে দ্বিতীয় সুযোগ দিতে? আর যদি মীরার জায়গায় থাকতে, তাহলে কি তুমি নিজের পথ ছেড়ে রিশটা বেছে নিতে? এই প্রশ্নের জবাব সহজ নয়, কিন্তু হয়তো এই জবাবগুলোতেই তোমার নিজের গল্প লুকিয়ে আছে। নিচে কমেন্টে সত্যি লেখো, ভয় ছাড়া, দেখানো ছাড়া। আর যদি এই গল্প তোমাকে ভাবতে বাধ্য করেছে, তাহলে লাইক করো, শেয়ার করো, কারণ এমন গল্প শুধু শোনা হয় না, অনুভব করা হয়।